নরেন্দ্রপুরে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার। বিষ্ণুপুরের যুবকের দেহ উদ্ধার করা হয়েছে নরেন্দ্রপুরে। রাস্তার ধার থেকে দেহ উদ্ধার, মৃত তৃণমূল কর্মীর গলায় আঘাতের চিহ্ন। দেহের পাশেই উদ্ধার বাইক। তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ করছে পরিবার। বিষ্ণুপুরের যুবকের দেহ উদ্ধার নরেন্দ্রপুরে। রাস্তার ধার থেকে উদ্ধার করা হয়েছে দেহ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্পণ। অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, বিষ্ণুপুরের যুবক নরেন্দ্রপুরে কিভাবে গেল? পুলিশ এখনো পর্যন্ত কি বলছে? তাকে কি সত্যি খুন করা হয়েছে? যদি খুন করা হয়ে থাকে তাহলে কারা সে কাজ করেছে? দেখো, পরিবারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তার ব্যবসায়িক শত্রুতা ছিল, কারণ তিনি বিভিন্ন সময় জমি প্রমোটিং এর কাজ করেছেন, অন্য সময় তিনি ড্রাইভারের কাজ করেন। এই জমি প্রমোটিং এর নিয়েই এই খুন হতে পারে এমনটাই মনে করছে পুলিশ ও পরিবারের লোকজন, এবং তাকে পরিকল্পনা করে ফোন করে ডেকে তাকে খুন করা হয়েছে। কারণ তার বাইক যে অবস্থায় ছিল এবং তার বাড়ির থেকে তিনি বেরিয়ে গিয়েছিলেন সন্ধ্যের কিছুটা আগে, তারপর থেকে তার আর খোঁজ মেলেনি। অবশেষে স্থানীয় মানুষজন খবর দেয় যে তার মৃতদেহ উদ্ধার হয়েছে, এবং পুলিশ মৃতদেহ উদ্ধারের পর যেটা দেখা গিয়েছে, গলায় তার ক্ষত রয়েছে। যেভাবে গলায় কোনো দড়ি দিয়ে টান দিলে যে ক্ষত হয় সেই ক্ষতর চিহ্ন মিলেছে। শরীরের একাধিক জায়গায় চাপ চাপ রক্ত মিলেছে, এবং তার মৃতদেহ ঢাকা দেওয়া ছিল, বস্তা দিয়ে ঢাকা দেওয়ার মতো অবস্থায় পড়েছিল। অর্থাৎ বাইরে কোথাও তাকে খুন করে সেখানে ফেলে দেওয়া হয়েছে। কারণ এই যে রাস্তা ওএনজিসি এলাকা, যেটা তুমি বলছিলে, নরেন্দ্রপুর থানা এবং বিষ্ণুপুর থানার এই বর্ডার এলাকায় যেখানে নির্জন জায়গা, সেখান থেকেই এই বডি উদ্ধার হয়েছে। এবং বেশ কিছু দিন ধরে বা বেশ কয়েক বছর ধরে জমি প্রমোটিং এর কাজ সে করছিল। এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত, এবং এলাকার মানুষজন তাকে চেনেন। এই প্রমোটিং এর জেরেই তার খুন হয়েছে বা তাকে খুন করা হয়েছে, এমনটাই পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, কিন্তু কোনো নির্দিষ্ট নাম বলা হয়নি। ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানার তদন্তকারী আধিকারিকরা এই যে রাস্তার এন্ট্রি পয়েন্ট, সেখানে যে দোকানের যে সিসি ক্যামেরা রয়েছে, সেই সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে, এবং মৃতদেহ ময়নাতদন্তের পর জানা যাবে তার মৃত্যু কিভাবে হয়েছে, এবং তার সঙ্গে কারা কারা যোগাযোগ করেছিল। তার মোবাইল ফোনটিও এখনো পর্যন্ত পুলিশ খুঁজে পায়নি। তার মোবাইল ফোন পাওয়ার পরেই জানা যাবে যে লাস্ট কার সঙ্গে তার কথা হয়েছিল। বেশ, ধন্যবাদ। সন্ধ্যাবেলা খবর পেলাম ওই সেখানে পড়ে আছে, এইটুকু শুনেছি। গাড়ি চালাতো, মাঝে মাঝে প্রমোটারি করতো। সেই কি প্রমোটার বা গাড়ি চালানো আক্রোশ থেকেই কি মেরে দিতে পারে বলে মনে করছে? আমি জানি না, পুলিশের হাতে সব, পুলিশ বুঝবে। পুলিশ যেন তদন্ত করে বার করে খুনিদের। কি মনে করছেন, খুন করেছে? আমি জানি না কি করেছে, আমি তো জানি না। ইস্টার্ন জোনের প্রথম এসি লোকাল ট্রেন পেয়েছে শিয়ালদা ডিভিশন, কিন্তু এই ট্রেন চলবে কবে? এ নিয়েই জট। লোকাল ট্রেন মানেই ঠাসা ভিড়, বাদুড় ঝোলা, গরমে হাল খারাপ। এই ছবি কিছুটা বদলাতে লোকাল ট্রেনে এসি। গত মাসে রাজ্যের প্রথম এসি লোকালের রেক পেয়েছে শিয়ালদা ডিভিশন। গত এক মাস ধরে এই এসি লোকালের রেক রয়েছে রানাঘাট কারশেডে। ইস্টার্ন জোনের প্রথম এসি লোকাল ট্রেন পেয়েছে শিয়ালদা ডিভিশন, কিন্তু এখনই কি এসি লোকাল চালানো সম্ভব? লোকাল ট্রেনের পরিকাঠামোই এসি লোকাল চালানো নিয়ে ফাঁপড়ে পড়েছে রেল। এসি ট্রেন চালানোয় নানা রকমের জট তৈরি হয়েছে। 12 কোচের এই এসি লোকালের প্রত্যেকটি কামরায় 4টি করে দরজা থাকবে। মেট্রোর মতো ট্রেন স্টেশনে পৌঁছলে দরজা খুলবে, আবার ট্রেন ছাড়ার আগে দরজা বন্ধ হয়ে যাবে। শিয়ালদা রানাঘাট রুটে যে পরিমাণ ভিড় হয়, সেখানে মেট্রোর মতো দরজা খোলা আর বন্ধ হওয়া কি সম্ভব? এতে দুর্ঘটনা ঘটতে পারে। শিয়ালদহ ডিভিশনে বিভিন্ন প্ল্যাটফর্মের বা বিভিন্ন স্টেশনের বিভিন্ন রকমের চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে ভিড়ের নিরিখে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই প্রক্রিয়াকে কতটা সহজতর করতে পারা যাবে তা নিয়েও বারবার ধরে আলোচনা চলছে। এসি লোকাল রেক রক্ষণাবেক্ষণের পদ্ধতিও নন এসি লোকালের থেকে আলাদা। রেলের কর্মীদের প্রশিক্ষণ নেই, এই প্রশিক্ষণ নিয়েও ফাঁপড়ে রেল। আমরা এতদিন যে ধরনের কোচের রক্ষণাবেক্ষণ করতাম, এটা
এলএইচবি প্যাটার্ন এসে গেল, নতুন যে রেক, সেই রেকের মেনটেনেন্স কিভাবে হবে, সেই মেনটেনেন্সের কোনো চিন্তা এখনো পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে লক্ষ্য করা যায়নি। প্রপার কোনো ট্রেনিং নেই। শিয়ালদা ডিভিশন সূত্রের খবর, এই এসি লোকাল ট্রেনের ভাড়াও নন এসি লোকালের থেকে আলাদা হবে। শিয়ালদা থেকে 10 কিলোমিটার নন এসি লোকালের ভাড়া 5 টাকা, এসি লোকালের ক্ষেত্রে হবে 29 টাকা। 11 থেকে 15 কিলোমিটারের জন্য নন এসি লোকালে ভাড়া 5 টাকা, এসি লোকালে 37 টাকা। যাত্রীরা চাইছেন এসি লোকাল চালানো হোক। আমরা যখন এখন 5-10 টাকা টিকিটে যাতায়াত করতে পারি, সেটা সবার পক্ষে সুবিধা হয়, কিন্তু সেটা মানে আসার পরে এসিতে সুবিধা এটাই হবে যে গরম থেকে বাঁচা যাবে, কিন্তু পকেটের দিক থেকে সেটা অনেকটাই মানে কষ্টকর। আপনি যেটাই বলেন মেট্রো কি করে হচ্ছে, অভ্যাস হয়ে যাবে। কেন অভ্যাস হবে না? এবং এসি ট্রেন দেওয়াটা আরো আগে দিলে ভালো হতো। শিয়ালদা ডিভিশন থেকে এসি লোকাল চালানোর আবেদন জানানো হয়েছে, কিন্তু এখনো কোনো সিদ্ধান্তে আসা যায়নি। ট্রেন চালানোর নিয়মে বদল আনতে হবে। যাত্রীদের দাবি খুব শীঘ্রই চালু করে দেওয়া হোক লোকাল ট্রেন। তবে ডিভিশন ফাঁপড়ে পড়েছে যে প্রপার গাইডলাইন যদি তাদেরকে এখনো পর্যন্ত রেলের তরফ থেকে নির্দিষ্ট করে জানিয়ে না দেওয়া হয়, তাহলে কবে থেকে তারা এই ট্রেনকে বাণিজ্যিক পরিষেবার ক্ষেত্রে শুরু করতে পারবেন। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। জামিন পেয়ে আবারও ধর্ষণের হুমকি, নির্যাতিতাকেই আবারও ধর্ষণের হুমকি, এমনটাই অভিযোগ উঠছে রায়গঞ্জে। ফের ধর্ষণের হুমকি, ধর্ষণে অভিযুক্ত বিজেপি কর্মীর। রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা। ঠিক কি ঘটনা, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মুক্তার সঙ্গে কথা বলবো। মুক্তা, কি কি অভিযোগ উঠছে, ঠিক কি ঘটনা? দেখো, তোমাকে প্রথমে বলি যে গত মাসের 8 তারিখে ওই মহিলাকে ধর্ষণ করে তার বিরুদ্ধে কিন্তু রায়গঞ্জ থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করা হয়, এবং রায়গঞ্জ থানা তাকে গ্রেপ্তার করে যখন আদালতে পাঠানো হয়, তার তথ্যর জন্য কিন্তু সে জামিন পেয়ে যায়। তারপরে কিন্তু হুমকি দেওয়া হয় যে সেই অভিযোগ থানা থেকে তুলতে হবে, না হলে কিন্তু আবারও ধর্ষণ করবে। সেই এলাকার যে মানিক দাস রয়েছে, সে একজন দাপুটে বিজেপি নেতা নামে পরিচিত বলে জানা যাচ্ছে ওই এলাকার সূত্র থেকে। কিন্তু পাশাপাশি যে ওই মহিলা পরিবার কিন্তু কাল রাতে আবার থানায় দ্বারস্থ হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে থানার সামনে গিয়ে মুক্তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। মুক্তার সঙ্গে আবারও কথা বলবো আমরা। তবে যে খবরের দিকে নজর রেখেছি, 8ই জুন প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, কয়েকদিন পর গ্রেফতার করা হয় অভিযুক্ত বিজেপি কর্মীকে। এবং যেমনটা মুক্তা বলছিল যে রীতিমতো দাপুটে বিজেপি কর্মী। পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ, মেডিকেল রিপোর্ট আদালতে জমা না দেওয়ার অভিযোগ। 3রা জুলাই জামিনে মুক্তি পেয়ে যায় অভিযুক্ত। জামিনে মুক্তির পর আবারও হুমকির অভিযোগ। থানায় ধরে নিয়ে আসার পরে সেই অভিযুক্ত কিছুদিন থানায় থাকার পরে উনি বেল পেয়ে যান। বেল পেয়ে বাড়িয়ে বের হয়ে আমাকে এটাই হুমকি দিচ্ছেন। এখন আমি ফোন ভয়ে ধরতে পারছি না। আমি এটাই চাই যে আসামি শাস্তি হোক। কোর্টে কোনো রিপোর্ট যায়নি, সেই জন্য আসামি বেল পেয়ে যান। আমার স্বামীকে, আমার দেওর সবাইকে বলছে যে আমরা তো গরিব মানুষ, ওরা কাজে যায়, রায়গঞ্জে কাজে আসেন, বলছে ওদের মারে ফেলবে, ওদেরকে মার্ডার করবে। ও বিজেপি দলের সাথে যুক্ত আছে। আমি এটাই চাই যে আসামির শাস্তি হোক।